আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, বিশেষ করে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা শারীরিকভাবে নিজ নিজ বাসায় থেকে সুস্থ আছো। মূলত শারীরিক সুস্থতার জন্যই বাসায় থাকা, কিন্তু আমি বিশ্বাস করি, আমি নিজের উপলব্ধি থেকে, যে আমরা মানসিকভাবে খুব স্বস্তিতে নেই। কারণ তোমাদের সাথে ব্যক্তিগতভাবে আমার 2 মাস 6 দিন, অর্থাৎ 66 দিন যাবৎ ফেস টু ফেস দেখা সাক্ষাৎ নেই। এটা নিঃসন্দেহে আমার জন্য কিংবা তোমাদের জন্য খুব আনন্দের নয়। কাজেই এই মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য, মানসিকভাবে আমাদের চাঙ্গা রাখার জন্যই মূলত আমরা আমাদের ক্লাসগুলো শুরু করেছি। এ যাবৎ আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম। তোমাদের আগ্রহের কারণে আমরা রুটিন মাফিক আমরা তোমাদের ক্লাস নেওয়া শুরু করেছি। 20 তারিখ পর্যন্ত রুটিন দেওয়া হয়েছে। যদিও ঈদ খুব কাছাকাছি, যেহেতু আমরা সবাই বাসায় আছি, আমরা নিজ নিজ বাসায় থাকব, কেউ জায়গা চেঞ্জ করব না। সুতরাং এবারের ঈদ আমাদের কাছে কেমন হবে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। যার যার বাসায় থেকে ঈদ করব, আমরা কেউ এদিক সেদিক ছোটাছুটি করব না। সেজন্য আমরা তোমাদের সাথে একটু সম্পর্ক ডেভেলপ করে তোমাদের ভবিষ্যৎ জীবনটা কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই কারণেই আমরা সব স্যার, পদার্থবিজ্ঞান বিভাগের সকল স্যার পর্যায়ক্রমে তোমাদের সাথে একত্রিত হয়ে ক্লাস নিব। আমার আরও ভালো লাগতো যদি তোমাদেরকে জুম ক্লাসে এনে সবার চেহারা দেখতে পারতাম, তাহলে আমি আরও বেশি আনন্দ পেতাম। যদি তোমরা জুমে সবাই অ্যাড হতে পারো, তাহলে আমরা নেক্সট টাইম কোনো এক সময় ইয়ার ওয়াইজ, প্রত্যেক বর্ষ ওয়াইজ আমরা জুমে তোমাদের সাথে ক্লাস নেব কিংবা পরামর্শ করব, গল্প করব। তো সুতরাং আমরা আজকের আধুনিক প্রযুক্তির যুগে পর্যায়ক্রমে আমরা তোমাদের সামনে যতটুকু পারি এগিয়ে নিয়ে যাব। তো যেহেতু তোমরা প্রথম বর্ষের স্টুডেন্ট, বেশ কিছুদিন তোমাদের ক্লাস হয়েছে এবং আমরা অনেক দূর তোমাদের পড়িয়ে এগিয়ে নিয়েছি। যদিও ফরমাল কোনো পরীক্ষা আমরা নিতে পারিনি, একটি পরীক্ষার আয়োজন চলছিল, এমন সময় এই মহামারী করোনা আমাদেরকে সব কিছু স্থগিত করে দিয়েছে। আমরা সবাই যার যার বাড়িতে অবস্থান করছি। বাকি দিনগুলো আমরা যতদিন পর্যন্ত এই মহামারী দূর না হবে, মহামারীর ঔষধ আমরা অ্যাভেলেবেল পাবো না, ততদিন পর্যন্ত হয়তো আমাদের এভাবেই থাকতে হবে। তো সুতরাং তোমরা শিক্ষার্থীরা নিঃসন্দেহে প্রস্তুত আছো, যারা লাইফে এসেছো এবং আসতেছো। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। আমরা আমাদের সীমাবদ্ধতার কথা আমরা সবাই জানি, তোমাদের সীমাবদ্ধতার কথাও আমরা অনেক জানি, যে আমরা চাইলেই কিন্তু খুবই যে পরিষ্কার কিছু আমরা একটা কিছু দিতে পারবো তা না, কিন্তু ধারণা দিতে পারবো। তো তোমরা বাসায় পড়াশোনা কখনোই অফ রাখবে না। তোমাদের যে কোনো প্রশ্ন আমরা যদি জুমে ক্লাস নিতে পারি কিংবা জুমে কথা বলতে পারি, তখন সরাসরি শুনবো। আর এখন তোমরা লিখে আমাদের কাছে পাঠাবে, আমরা সেটার যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমরা এই প্রাথমিক কথাটুকু রেখে আমরা এখন তোমাদের ফর্মাল ক্লাসের দিকে অগ্রসর হচ্ছি। আশা করি তোমরা কলম খাতা নিয়ে, পূর্ণ প্রস্তুতি নিয়ে, ক্লাসের মুড নিয়ে মনে করবে তোমরা এখন ক্লাসে আসো এবং তোমরা বুঝবে
আমরা যতটুকু পারি তোমাদের দেখাচ্ছি। তোমাদের প্রশ্নগুলো আমাদের সামনে রাখবে, আমরা তোমাদের সেগুলি যথাযথভাবে চেষ্টা করব কীভাবে সলভ করা যায় সেই কাজটাই। সুতরাং আমি এখন সরাসরি ক্লাস আইটেমে চলে যাচ্ছি। তো ক্লাস আইটেমে যাওয়ার আগেই আমরা আমাদের ওকে, তো আমরা এখন সিলেবাস ভিত্তিক কিছু কথা বলি। সিলেবাসের মধ্যে তুমি নিঃসন্দেহে তোমরা জেনেছো যে আমাদের অনেকগুলো অধ্যায়, কয়টা অধ্যায়, মোট 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায় আমরা ক্লাসে পড়িয়েছি। আজকে আমি তোমাদের ঘূর্ণন গতিবিদ্যা, যদিও এইটি তোমাদের তাজনাহার ম্যাম স্টার্ট করেছে, কিন্তু উনি বলেছিলেন যে খুব বেশি স্টুডেন্ট ক্লাসে ছিল না, সুতরাং এটা উনি সেভাবে তোমাদের ডেলিভারি দিতে পারেনি। সে কারণে আমি আজকে ঘূর্ণন গতিবিদ্যাটাই শুরু করছি। ঘূর্ণন গতিবিদ্যা, রোটেশনাল কাইনেমেটিক্স, এই অধ্যায়টা শুরু করব। এর আগে আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি যে এ যাবৎ আমরা যা পড়েছি সেই অধ্যায়গুলা তোমরা কীভাবে আবার ভুলে গিয়েছো কিনা মনে করার জন্য, মনে রাখার জন্য তোমাকে আমরা একটু শুরু করে দিচ্ছি। তো নিঃসন্দেহে মনে আছে আমাদের প্রথম অধ্যায় ছিল ভেক্টর, আর ভেক্টরের মধ্যে ভেক্টরের যে অংশটুকু, ভেক্টরের দুটো পার্ট ছিল, আমি বলেছিলাম ভেক্টর অ্যালজেব্রা এবং ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর অ্যালজেব্রা আমাদের ক্লাস 10 পর্যন্ত আমরা বোধহয় খুব ভালো করে শিখেছি, আর ভেক্টর ক্যালকুলাসটা আমরা অনার্স ইন্টারমিডিয়েটে কিছু টাচ করেছি, কিন্তু অনার্সে কিন্তু এটার এই ডিটেইল শিখতে হবে। এটার অনেক অ্যাপ্লিকেশন তোমাদের কাছে তোমাদের করতে হবে, তোমাদের সলভ করতে হবে, কারণ এই ভেক্টর ক্যালকুলাস অধ্যায়টা কিন্তু তোমাদের কী হলো, ভেক্টর ক্যালকুলাস অধ্যায়টা কিন্তু পরবর্তী সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স সব ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশনগুলো তোমাদের লাগবে। অতএব ভেক্টর ক্যালকুলাসে কয়টা আমরা 5টা পয়েন্ট পড়িয়েছি তোমাদের, কে কার্ল, প্রথমে কী ছিল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এরপরে দুটো তার ছিল কি সলেনয়েডাল এবং ইরোটেশনাল। অতএব এগুলি দিয়ে আমরা অঙ্ক করিয়েছিলাম, যদিও একবারে ভর্তি প্রক্রিয়ার কারণে শেষ সবাই সবগুলো প্রোগ্রামে যে তোমরা অ্যাটেন্ড করেছো এটা হয়তো আমরা পাইনি। তো যারা পাওনি এবং যারা পেয়েছো সবাইকেই আমি একটু মনে করিয়ে দিতে চাচ্ছি যে তোমরা এই বিষয়গুলোর মধ্যে জানো যে এই চিহ্নটাকে আমরা ডেল বলি, এটাকে পুরো নামটা হলো কি, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটর, এটাকে ভাঙলে আমরা কি পাবো, আই ডি বাই ডিএক্স প্লাস জে ডি বাই ডিওয়াই প্লাস কে ডি বাই ডিজে। এই ডেলের উপর ভিত্তি করেই 5টা হয়েছে, ডেলের সাথে ফাই আসার পরে হয়েছে এটা হলো গ্রেডিয়েন্ট। ডেলের সাথে একটা ভেক্টর রাশি ডট গুণন হলে তাকে আমরা বলছি ডাইভারজেন্স। ডেলের সাথে একটা ভেক্টর রাশি যদি ক্রস হয় সেখানে আমরা বলছি কি, কার্ল। ডেলের সাথে একটা ভেক্টর রাশি ডট গুণন যদি 0 হয় তাহলে ওই ভেক্টরটাকে বলা হবে কি, সলেনয়েডাল। আর ডেলের সাথে ক্রস গুণন করে যদি একটা মানটা 0 হয় তাহলে তাকে আমরা বলবো ইরোটেশনাল। তাহলে আমরা এখান থেকে এই 5টা অ্যাপ্লিকেশনই আমরা মূলত এখানে কি করব, দেখ এই 5টা আইটেম আমি তোমাদের ধরিয়ে দিলাম। এর আলোকে তোমরা প্রবলেম সলভ করবে। এই প্রবলেম সলভ করতে গিয়ে যদি তোমরা মনে করো যে এই বিষয়গুলো পুনরায় তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে, তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখবে। আমরা নেক্সট একটা ক্লাস আবার এর উপরে রিভিশন বলো কিংবা নতুন করে বলো আমরা নেব। তাহলে এই 5টা পয়েন্টের উপর ভিত্তি করেই কিন্তু দেখবে যে তোমাদের বোর্ডের কোশ্চেনের মধ্যে প্রায় 60 মার্কের মধ্যে প্রায় 15 মার্ক শুধু ভেক্টর থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে অতি সংক্ষিপ্ত প্লাস বোর্ড কোশ্চেনের মধ্যে কিন্তু চলে আসতে। তার মানে এই চ্যাপ্টারটা, ভেক্টর চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। এরপরে আমরা দেখেছি কি, যে কনসেপ্ট অফ মেজারমেন্ট, এটা তোমরা অলরেডি
ইন্টারমিডিয়েট পর্যন্ত সবগুলো জেনেছো, এটাকে আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মেজারমেন্ট সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। এরপরে আমরা কি দেখেছি? মোশন ইন 1, 2 and 3 ডাইমেনশন। হ্যাঁ, এরপরে ফোর্স অ্যান্ড মোশন, এরপরে ওয়ার্ক এনার্জি। এই অধ্যায়গুলো কিন্তু আমরা এই ক্লাসে আমরা পড়িয়েছি, হ্যাঁ, হয়তো রিভিশন হয়নি। তো যদি তোমরা এর মধ্যে যার যেখানে ল্যাকিংটা আছে, আমরা চেষ্টা করব যে তোমাদের সেগুলা কিভাবে এর মধ্যে ফুলফিল করতে পারি। আমরা হয়তো এই যাবৎ 20 তারিখ পর্যন্ত রুটিন দিয়েছি, তোমাদের উপস্থিতির উপর ভিত্তি করে, তোমাদের আগ্রহের উপর ভিত্তি করেই আমরা ক্লাস দিয়েছি। এবং তোমাদের আগ্রহ যদি থাকে, আমরা কিন্তু এটাকে কন্টিনিউ, তোমাদের এখন সপ্তাহে একটা ক্লাস আছে, এরপরে যদি তোমরা চাও আমরা ক্লাস সংখ্যা বাড়িয়ে দেব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই পুরাতন বিষয়গুলো আর খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না। আমরা আজকে যে আলোচনার বিষয় ছিল, আমি সেই আলোচনায় চলে যেতে চাচ্ছি। তো সুতরাং সেখানে যদি আমি যাই, তাহলে আমরা প্রথমে কি পেয়েছি? ঘূর্ণন গতিবিদ্যা, তাই না? তাহলে প্রথমে আমরা যেটা জেনেছি সেটা কি? ঘূর্ণন গতিবিদ্যা। তো ঘূর্ণন গতিবিদ্যা যদি বলি, গতিবিদ্যায় কারণ ঘূর্ণন কি, এটা হলো বুঝতে হবে আমাদের যে আসলে ঘূর্ণন এবং গতি, গতি বলতেই আমরা কিন্তু আসলে যেটাকে বুঝি সেটা হলো রৈখিক গতি। গতি বলতে কোনটাকে বুঝি? আমরা ন্যাচারালি কোনটাকে বুঝি? রৈখিক গতি, ঠিক আছে। তাহলে রৈখিক গতি যদি হয়, তাহলে রৈখিক গতি মানে কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে সে কী করে, তার অবস্থানের পরিবর্তন করে, সেটাই হলো গতি। এখন গতি যখন একটা পারিপার্শ্বিকের সাথে অবস্থান চেঞ্জ করে, এটা কিন্তু সরল পথে যদি হয় সেটা হলো সরলরৈখিক গতি, আর যদি বৃত্তাকার পথে হয় সেটা হলো ঘূর্ণন গতি। যদি সেটা বৃত্তাকার পথে হয় তাহলে সেটাকে বলা হবে কি? ঘূর্ণন গতি। তাহলে আমরা রৈখিক গতিতে যে যে উপাদানগুলো, যে যে এলিমেন্টগুলো আমরা ইউজ করেছি, কৌণিক গতিতেও কিন্তু আমরা সেরকমই তার সাথে লিঙ্ক রেখে, রৈখিক গতির সাথে লিঙ্ক রেখেই কিন্তু কৌণিক গতিটা আমরা পেয়ে থাকি। শুধু কৌণিক একটা বস্তু যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে, চারপাশে ঘুরতে থাকলে সেটাই হলো কি? আমার কৌণিক গতি। তাহলে রৈখিক গতিতেও আমরা বুঝলাম তার অবস্থান চেঞ্জ হলো। রৈখিক গতিতে কী চেঞ্জ হলো? তার অবস্থান চেঞ্জ হলো, তাই না? তাহলে রৈখিক গতিতে কী চেঞ্জ হবে? হ্যাঁ, রৈখিক গতিতে চেঞ্জ হবে তার অ্যাঙ্গেল। রৈখিক গতিতে একটা বস্তু যদি আমরা এখান থেকে ছেড়ে দেই, একটা বস্তু যদি এখান থেকে স্টার্ট করে এখানে আসে, তাহলে এই ডিস্টেন্সটা হলো এস বা সরণ। কিন্তু একটা বস্তু যদি এখান থেকে এইদিকে ঘুরতে শুরু করে, তাহলে চেঞ্জ হলো কি? তার অ্যাঙ্গেলের। কারণ এটা এই ডিস্টেন্সটা কিন্তু সেম, এই সেন্টার ওকে কেন্দ্র করে সে মুভ করতেছে, তাহলে চেঞ্জ হলো থিটা। এই থিটা চেঞ্জের কারণে এখানে যে প্যারামিটারগুলো আমরা ইউজ করবো, কৌণিক গতিবিদ্যায় যে প্যারামিটারগুলো ইউজ করবো সেটা হলো কি? থিটা, এটা একটা নতুন জিনিস আসবে, ওমেগা, তারপরে আসবে কি? আলফা, এরপরে আসবে কি? পাই, ক্যাপিটাল টি, এরপরে আছে স্মল টি, তারপরে আসবে পা। তাহলে আমরা এখানকার ওখানে ছিল কি? থিটা আসলে কি ছিল? এস। ওমেগা ছিল কি? ভি। আলফা কি ছিল? এ। হ্যাঁ, এই টিটা পর্যায়কাল ছিল, এটা ক্যাপিটাল টি, স্মল টি, পাই। তাহলে আমার চেঞ্জ আসলো কিন্তু এই তিনটা পয়েন্টের উপরে। এসের জায়গায় থিটা, ভি এর জায়গায় ওমেগা। ভি আবার দুটো ছিল, একটা ছিল কি? ভি নট, আর একটা হলো ভি। এটা হলো ইনিশিয়াল ভ্যালোসিটি, আর এটা হলো শেষ ভ্যালোসিটি। এখানেও সেটাকে বলা হবে কি? ওমেগা জিরো আর ওমেগা। ওমেগা জিরো মানে হলো ইনিশিয়াল কৌণিক বেগ। ওমেগা জিরো মানে কি হলো? ইনিশিয়াল কৌণিক বেগ, আর ওমেগাটা কি হলো? কৌণিক বেগ। তো আমরা এই প্যারামিটারগুলোর সাথে শুধু রিলেশন ডেভেলপ করে আমরা নানা রকমের প্রবলেম সলভ করব। তো আমরা এখন আসব যে আমরা এটা করার ক্ষেত্রে আমরা যদি আবার একটু পিছনে তাকাই, সেই উচ্চ মাধ্যমিক শ্রেণীর দিকেই যদি তাকাই, তাহলে সেখানে কি পাবে? গতি কয় রকম ছিল? মূলত 5 রকম। গতি কয় রকম ছিল? 5 রকম। নাম্বার 1
নাম্বার 1 কি ছিল? চলন গতি। নাম্বার 2 গ্রোথ। নাম্বার 3 চলন গতি। নাম্বার 4 চলন গতি পর্যায় গতি। নাম্বার 5 দোলন। তাহলে চলন গতি, ঘূর্ণন গতি, চলন ঘূর্ণন, পর্যায় গতি, দোলন গতি। তোমরা কি এখন এই চলন গতি একটা উদাহরণ দিতে পারবে? দেখো তো একটা চলন গতির উদাহরণ দেওয়া যায় কিনা, কে পারো? আমি এর মধ্যে দেখতেছি অভি আছো আমার সাথে। হ্যাঁ, ওবে, তানজিল, তানজিল ফেরদৌস, মঞ্জুরুল, ওমর ফারুক, অনেকেই এখানে তোমরা, তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি। তোমরা বলো তো দেখে চলন গতির একটা উদাহরণ। আমি ক্লাসে বলেছিলাম, ইতিপূর্বে বলেছিলাম চলন গতির একটা উদাহরণ, যেমন কোনো একটা বস্তুকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। কোনো একটা বস্তুকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, তাহলে সেটাকে আমরা কি বুঝবো? সেটা কিসের উদাহরণ? চলন গতির উদাহরণ। ফ্যান ঘুরতেছে, আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এটা কি হলো? ঘূর্ণন গতি। তাহলে চলন ঘূর্ণন কোথায়? যেখানে চলন এবং ঘূর্ণন দুটোই উপস্থিত আছে। চলন এবং ঘূর্ণন কি হলো? দুটোই যেখানে উপস্থিত আছে সেটা হলো চলন ঘূর্ণন। সেটা কোথায়? চলন ঘূর্ণনটা কোথায়? দেখো তো চারপাশে খুঁজে, কোথায় পাওয়া যায়? হ্যাঁ, চলন ঘূর্ণনটা কোথায় পাওয়া যায়? একটু খুঁজো খুঁজো। তাহলে আমরা যে গাড়িটা মুভ করি, গাড়িটার কি আছে? চাকা আছে আর একটা বডি আছে। বডির মধ্যে আমরা, বডির ভিতরেই আমরা অ্যারেঞ্জমেন্ট থাকে বসার। আর গাড়িটা সামনের দিকে কিভাবে যায়? চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে। তাহলে তুমি চাকা যদি না ঘুরে, গাড়িটা কি সামনে আগাবে? না। চাকা না ঘুরলে গাড়ি সামনে আগাবে না, তাই না? চাকা ঘুরবে, গাড়ি সামনে যাবে। তাহলে চাকার সাথে, চাকা ঘূর্ণনের সাথে কিন্তু গাড়ির চলনের একটা সম্পর্ক রয়ে গেছে। তার মানে গাড়িটাতে এক স্থান থেকে আরেক স্থানে গেল, চলন গতি হলো, ডিপেন্ডস অন তার হুইল, গাড়ির হুইলের উপরে, তাই না? হ্যাঁ, তাহলে এই চাকার ঘূর্ণন, চাকাটা কি হলো? চলন ঘূর্ণন। এই গাড়িটা তখন কি দুই ধরনের গতিপ্রাপ্ত হয়, কি কি? এক হলো চলন গতি আর একটা হলো ঘূর্ণন গতি। সেই জন্য একত্রে নামটা হবে চলন ঘূর্ণন গতি। তাহলে আমরা এখন এই ঘূর্ণন গতি নিয়েই কিন্তু মূলত আলোচনা করব। ঘূর্ণন গতি নিয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাহলে সেই ঘূর্ণন গতিতে আমাদের কি এই প্যারামিটারটা দরকার হবে। তাহলে চলন গতিতে আমরা যেভাবে বলেছিলাম, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলো সরণ। সরণ কি? কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলি? সরণ বলি। তাহলে আমরা যখন কৌণিক সরণ বলবো তখন কিসের চেঞ্জ হবে? কৌণিক দূরত্বের যে পরিবর্তন হবে। কোনো ঘূর্ণায়মান বস্তুর কৌণিক দূরত্বের পরিবর্তনকে আমরা কি বলবো? কৌণিক সরণ বলবো। তাহলে কৌণিক সরণ, এটা এই পর্যন্ত একবার ঘুরে আসলে তার সরণটা হলো টোয়াইস পাই। এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে গেল কি? টোয়াইস পাই। এরপর যদি একবার ঘুরে এখানে চলে আসে তখন হয়ে যাবে কি? টোয়াইস পাই প্লাস থিটা। যদি সে দুইবার ঘুরে আসে একই জায়গায় তখন হবে কি? 4 পাই প্লাস থিটা। তার মানে কি দাঁড়ালো? প্রতি মুহূর্তে একটা ঘূর্ণায়মান বস্তু তার কি করে? তার কৌণিক সরণের পরিবর্তন ঘটে। তাহলে এখানে যেটাকে থিটা বলেছি, এখানে টোটালটাকে যতবারই আসুক না কেন সেটাকেই যদি আমি থিটা বলি, তাহলে সেটা থিটাটা কি হলো? ওমেগা। আমরা যেটাকে ভি ইকুয়াল কি বলতাম? এস বাই টি। এখানে ওমেগা হলো কৌণিক বেগ, এটাকে বলবো থিটা বাই টি। ওমেগা ইকুয়াল কি? এস বাই টি। এটা ছিল থিটা বাই টি। তার মানে এটার ইউনিটটা ছিল কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এস সরণ মানে মিটার, আর টাইম সেকেন্ড, যেহেতু এটা নিচে আছে সেজন্য পার সেকেন্ড। তাহলে এখানে কি হবে বলো তো? কে বলবে? হ্যাঁ, দেখি ফেরদৌস বলো।
তানজিল, নীরব, কে পারো বলো তো দেখে ওমেগার এককটা কি? কৌণিক বেগের এককটা কি হবে? কোথায়? কাউকে পাচ্ছি না কেন? কাউকে পাচ্ছি না কেন বলো? তার মানে থিটা কি? কোণ। কোণের ইউনিটটা কি? কোণের ইউনিট কি? রেডিয়ান। কোণের একক কে? রেডিয়ান। রেডিয়ান কাকে বলে? ইকুয়াল টু চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তাহলে কোণের একক কি? থিটা ইকুয়াল টু হলো কি? চাপ বাই ব্যাসার্ধ। তাহলে কোণের একক কে? চাপ বাই ব্যাসার্ধ। কোথায়? তোমাদের অ্যান্সার নেই কেন? তোমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি না কেন আমি? তাহলে কি হলো? ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে হবে কি? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান মানে কি? রেডিয়ান মানে হলো কি? চাপ বাই ব্যাসার্ধ। তাহলে রেডিয়ান কি? চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপ বাই ব্যাসার্ধ, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমার রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক আমার সূত্রের সম্পর্কের আলাদা আছে। এসের জায়গায় থিটা, মিটারের জায়গায় রেডিয়ান। ক্লিয়ার? মিটারের জায়গায় রেডিয়ান। আমাকে এই পার্থক্যটা কিন্তু খেয়াল করতে হবে। পার্থক্যটা আমাদের খেয়াল করতে হবে। ক্লিয়ার? পার্থক্যটা আমাদের খেয়াল করতে হবে। ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। একইভাবে যদি আমি বলতাম ত্বরণ, ত্বরণ ইকুয়াল টু কি হইতো? ভি মাইনাস ভি নট। ভি মাইনাস ভি নট বাই টি, সরি এ সমান ত্বরণ ইকুয়াল টু এত। তাহলে আমরা একটু আগে বলছি কৌণিক ত্বরণটাকে আলফা দিয়ে প্রকাশ করি। আলফা ইকুয়াল টু কি হবে? ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড বাই। তাহলে দেখো আমি যদি একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমার জন্য এটা মনে রাখা কোনো বিষয় না। জাস্ট চেঞ্জটা, ওই যে আমি কয়েকটা প্যারামিটার বললাম, 3টা প্যারামিটার। কি কি? ভি এর জায়গায় ওমেগা, আলফার এর জায়গায় আলফা, আর এস এর জায়গায় থিটা। এই 3টার মধ্যেই কিন্তু আমরা চেঞ্জটা পাইলেই কিন্তু আমি এই রিলেশনগুলো বের করতে পারবো। ওকে? হ্যাঁ, তাহলে কি বুঝতেছো? হ্যাঁ, কিছু বোঝা আছে? হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড। গুড, ঠিক আছে। শামিমা শিমুল, সুন্দর, রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, তোমার কথা খুব ধন্যবাদ তোমাকে, তুমি যে অ্যান্সারটা দিয়েছো। আমি আশা করব সবাই তোমরা এখানে অ্যান্সারটা দাও, আমার সাথে একটু শেয়ার করো। শেয়ার করলে কি হবে? আমি বুঝতে পারবো যে তোমরা আসলে অ্যাটেনশন দিচ্ছ, তোমাদের কোনো কাজে লাগতেছে। ওকে, রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, মিজানুর রহমান, ও থ্যাংক ইউ। তো এবার আমরা একটু এটাকে আর একটু দেখি। এখন আমরা কৌণিক বেগটাকে তার মুভমেন্টের উপর ভিত্তি করে, তার বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এটার ইকুয়েশনটা বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে। কৌণিক বেগের কিন্তু ইকুয়েশনটা কি হতে পারে? বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে। যেমন সিম্পল, যদি আমি ওমেগা বলি হবে থিটা বাই টি। এখানে কিন্তু থিটার কোনো লিমিটেশন নাই। কি নাই? এখানে থিটার কিন্তু কোনো লিমিট নেই যে আমি থিটাটা আসলে কতটুকু। যখন আমি কোনো কন্ডিশন দেব তখন সেটা কিন্তু লিমিট হয়ে যাবে। যেমন যদি বলি সে একটা পূর্ণ ঘূর্ণন দিল, তাহলে থিটা একটা পূর্ণ ঘূর্ণন দিলে কোনটা হবে কত? এই যে টোয়াইস পাই, থিটা ইকুয়াল টু টোয়াইস পাই। তাহলে যদি বলি একটা টি সময় একটা পূর্ণ ঘূর্ণন দিল, তখন হয়ে যাবে টোয়াইস পাই বাই টি। এখানে আর একটু খেয়াল করবা, যখন একটা পূর্ণ ঘূর্ণন দিল তখন সেই সময়টার কিন্তু আর একটা নাম হয়ে যায় কি? পর্যায়কাল বা টাইম পিরিয়ড। অতএব তখন এই স্মল টির পরিবর্তে কি হবে? ক্যাপিটাল টি। তার মানে কি হলো? এখানে ছিল সিম্পল থিটা বাই টি, বাট এখানে কি হয়ে গেল? টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি। তার মানে টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি দিলে কি বুঝবে তোমরা বলো তো? যে সে একটা পূর্ণ ঘূর্ণন দিয়েছে। টোয়াইস পাই বাই টি যদি দেখো তাহলে কি বুঝবে? একটা পূর্ণ ঘূর্ণন দিয়েছে। তার মানে কি? এই ইকুয়েশন কিন্তু কথা বলতেছে। আমি ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি, এরাও কিন্তু কথা বলতেছে। এটা তোমাকে বুঝতে হবে, এদের ভাষা বুঝতে হবে। তাহলে এদের ভাষায় কি আছে? টোয়াইস পাই মানে একটা পূর্ণ ঘূর্ণন। আর যখনই একটা পূর্ণ ঘূর্ণন হবে, আমরা ফিজিক্সের লোক জানবো এটাকে কি বলে? পর্যায়কাল বলে। কি বলে? পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলে। ওকে, তাহলে এটা গেল। এখন যদি বলা হয় যে না, টি সময়ে
টি সময়ে n সংখ্যক বার ঘুরেছে, টি সময়ে, বা এখানেই যদি বলি টি সময়ে n সংখ্যক বার, তার একবার ঘুরলে যদি টোয়াইস পাই হয়, n বার ঘুরলে থিটাটা কত হবে? টোয়াইস পাই এর, প্রতিবার টোয়াইস পাই, একবারে টোয়াইস পাই, দুইবারে 4 পাই, তিনবারে 6 পাই, তার মানে n ভাবে হইলে কত? n ইন্টু টোয়াইস পাই। তার মানে যদি বলা হয় টোয়াইস পাই n বাই টি, তখন বুঝতে হবে কি যে সে টি সময়, স্মল টি সময়ে n সংখ্যক বার ঘুরেছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি হলো? স্মল টি সময়ে সে n সংখ্যক বার ঘুরেছে। তাহলে একবার ঘুরলে টোয়াইস পাই, n বার ঘুরলে n ইন্টু টোয়াইস পাই, আর এই টাইমটা যদি টি হয়। এখন যদি আমরা বলি যে না, 1 সেকেন্ডে n সংখ্যক বার ঘুরেছে, কয়বার? 1 সেকেন্ডে সে n সংখ্যক বার ঘুরেছে, তাহলে স্মল টিটা কত হয়ে যাবে? 1 সেকেন্ড, টোয়াইস পাই n বাই 1। তার মানে কি হলো? টোয়াইস পাই n। তাহলে দেখো, আমরা যখন ওমেগা সমান টোয়াইস পাই n লিখবো, তখন কি লিখবো? 1 সেকেন্ডে n সংখ্যক বার ঘুরেছে, তাই না? n সংখ্যক বার ঘুরেছে। যদি আমরা এখানে বলি, তাহলে বলবো কি এখানে স্মল টি সময়ে n সংখ্যক বার। যদি আমরা এখানে লিখি, কি বলবো? একটি পূর্ণ ঘূর্ণনের ক্ষেত্রে, একটি পূর্ণ ঘূর্ণনের ক্ষেত্রে, এবার এটা হয়েছে, এটা হলো আননোন, আমার থিটাটা হলো কি আননোন, আমরা তখনও থিটার মানটা জানি না। আমরা এই অবস্থায় কিন্তু কি জানি না? থিটার মানটা কিন্তু জানি না। অতএব দেখো, কৌণিক বেগ, এটার মধ্যে আমরা কত রকম, আমরা কিন্তু রৈখিক বেগের ক্ষেত্রে কিন্তু এত রকম ক্লাসিফিকেশন নেই, এত কন্ডিশন ছিল না এখানে, আমাদের কি ছিল না? এত কন্ডিশন ছিল না। কিন্তু এখানে কিন্তু কৌণিক বেগের ডেফিনেশনের মধ্যে অনেকগুলো কন্ডিশন আছে। এই কন্ডিশন অনুযায়ী আমরা যখন প্রবলেম সলভ করব, অঙ্ক করব, তখন কিন্তু এই কন্ডিশনের উপর ভিত্তি করেই আমাদের প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের তখন কি করতে হবে? প্রবলেম সলভ করতে হবে। যদি আমি বলি যে একটি পাখা প্রতি মিনিটে 60 বার ঘুরে, তাহলে তার কৌণিক বেগ কত হবে? একটু লেখো, হোমওয়ার্ক লেখো, দেখি তো পারো কিনা। একটি পাখা, আমার মাথার উপরে পাখা আছে, একটি পাখা যদি প্রতি মিনিটে কতবার? 60 বার ঘুরে, তাহলে তার কৌণিক বেগটা কত হবে? একটু বের করো। বের করো, কে কে পারবো? কি বলেছে? প্রতি মিনিটে 60 বার ঘুরতেছে, তার মানে আমি কোন সূত্রে যাব? ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই n, এই সূত্রটা ব্যবহার করব। কতবার? তাহলে আমরা কোন সূত্রটা? এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এবার ওমেগা ইকুয়াল টু n ইকুয়াল টু 60 স্মল প্রতি মিনিট 60 সেকেন্ড। তাহলে ইকুয়েশনটা তখন কি হলো? ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই ইন্টু 60 ডিভাইড বাই 60 ইকুয়াল টু টোয়াইস পাই, ইউনিটটা হবে কি? রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা আমাদের বেশি পড়াটা জরুরি না, আমাদের যতটুকু আছে এইটুকে আরও একটু ক্লিয়ার করে, হ্যাঁ, ক্লিয়ার করে বলতে পারাটাই, এবং কোনো সময় আটকাবে না, কোনো প্রবলেমে আটকাবে না, কোনো অঙ্কে আটকাবে না। তাহলে আমরা কৌণিক বেগের ডেফিনেশনটা মনে হয় ভালো করে বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কথা আছে? বলো, কারো কোনো প্রশ্ন আছে? বোঝো নাই এমন আছে যে আমার এখানে বুঝিনি? তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এবার দেখি আমরা কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্কটা কিরকম হয়। তো এবার দেখো একটু, যে আমরা একটু আগেই জেনেছি ভি ইকুয়াল টু কে এস বাই টি। আচ্ছা, আমরা ওমেগা, তো এখানে ওমেগাটা জেনে ফেললাম, ওমেগার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আমরা এখানে জানতে পারলাম। এবার আসো ত্বরণ। এবার যদি আবার ত্বরণে আসি, হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি যে
ভি ইকুয়াল টু এস বাই টি, আর ওমেগা ইকুয়াল টু কি ছিল টোয়াইস পাই বাই টি। যদি একটা পূর্ণ ঘূর্ণন দেয় তাহলে হবে কি এখানে টোয়াইস পাই বাই ক্যাপিটাল। একটা পূর্ণ ঘূর্ণন যদি একটা বৃত্তাকার পথে দেয় তাহলে তার রৈখিক সরণটা কত হবে, তার চাকার পরিধির সমান। একটা চাকা পূর্ণ ঘোরার অর্থ হলো একটা চাকাকে যদি আমি ঘুরিয়ে দেই সে কতটুকু যাবে, ঘুরিয়ে দিলে কতটুকু যাবে, সে চাকার পরিধির সমান সে সামনে দূরত্বটা অতিক্রম করবে। যদি তাই হয় তাহলে আমার এখানে থিটাটা আর এসটা কি হবে, এস হবে টোয়াইস পাই আর। এটা হলো রৈখিক ডিস্টেন্স। যদি একটা পূর্ণ ঘূর্ণন হয় তাহলে চাকার পরিধির সমান দূরত্ব সে সামনে যাবে। গাড়িটা সামনে আগাবে কেমনে দেখবা, ছোট চাকার গাড়ির চাকা স্পিড বেশি থাকে, ঘূর্ণনটা বেশি হয়। বড় চাকা একবার ঘুরলে যতটুকু যাবে, ছোট চাকার গাড়ি কিন্তু চাকাটা অনেকবার ঘুরলে ততটুকু দূরত্ব যাবে। কারণ একবার ঘুরলে ওটার পরিধিটা বেশি বিদায় বেশি দূরত্ব অতিক্রম করে, ছোটটা কম বিদায় কম দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা যদি এখানে বলি হ্যাঁ এস ইকুয়াল হবে কি টোয়াইস পাই আর বাই ক্যাপিটাল টি, যদি একটা পূর্ণ ঘূর্ণন দেয়। এখন এখানে যদি দেখি আমরা, দেখো ভি ইকুয়াল টু টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি রেখে আর রাখি, এই টোয়াইস পাই বাই টি একটু আগে আমরা কি পেয়েছি, হ্যাঁ যে টোয়াইস পাই বাই টি ইকুয়াল টু ওমেগা। তাহলে ভি ইকুয়াল টু কি হলো ওমেগা আর। এইটা কি রিলেশন বিটুইন লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা কি কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন যদি আমি এখন তোমাদের একটা এক্সাম্পল দেই, খেয়াল করো, আমি যদি একটা এক্সাম্পল দেই যে তোমার একটা ঘড়ির কাঁটা, ঘড়িতে কয়টা কাঁটা থাকে, 3টা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা এবং কি ঘন্টার কাঁটা। সবচেয়ে জোরে চলে কোনটা, সেকেন্ডের কাঁটা। একটা মজার চুক্তি আছে যে 3টা বিষয় একত্রে ঘুরলে যে সবচেয়ে একত্রে চলা শুরু করলো, 3টা বস্তু বা 3টা জিনিস একত্রে চলা শুরু করলো, তাহলে কোন জিনিস যা দ্রুত চলেও সে সবসময় সেকেন্ড হয়। তাহলে দেখো আমার ঘড়ির কাঁটার দিকে যদি 3টা কাঁটা দেখি, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, সবচেয়ে দ্রুত কোনটা চলে, সেকেন্ডের কাঁটা। কিন্তু সারা জীবনেই তার নাম হলো কিন্তু সেকেন্ড, তাই না? মজা না? হ্যাঁ, 3টা কাঁটা চলতেছে, সবচেয়ে দ্রুত চলে সেকেন্ডের কাঁটা, অথচ তার নাম কিন্তু সেকেন্ড, তাই না? সে দ্রুত চলেও সে সেকেন্ড হলো। একটা মজার গল্প বললাম আর কি, একটু চুটকির মতো আর কি। তো ওকে, তাহলে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি আর ভি ইকুয়াল টু কি হলো ওমেগা আর। এখন যদি আমি আলফা আসি তাহলে কি দাঁড়ায়, তাহলে ওখানে আমরা আলফা ইকুয়াল কি হলো, আমরা ভি ইকুয়াল সরি এ ইকুয়াল কি জানি, ভি মাইনাস ভি জিরো, ভি মাইনাস ভি নট ডিভাইড বাই টি। তাহলে ভি যদি হয় শেষ বেগ, এটা হয়তো কি ওমেগা আর, আর যদি ভি নট হয় কি হবে ওমেগা জিরো আর। তাহলে আলফা ইকুয়াল টু ভি মাইনাস ভি নট। যদি আমরা এখানে লিখি যে এ ইজ ইকুয়াল টু ওমেগা আর মাইনাস ওমেগা নট আর ডিভাইডেড বাই টি, এ ইজ ইকুয়াল টু যদি আমি সরি আর, আর আরটাকে যদি আমি কমন নিই তাহলে ওমেগা মাইনাস ওমেগা জিরো বাই টি ইন্টু আর। এই ওমেগা জিরো মাইনাস ওমেগা টি ইকুয়াল হলো কি আলফা আর। তাহলে আমরা কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক দেখালাম। এটা কি কৌণিক বেগের সাথে কৌণিক বেগ ও কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের সাথে সম্পর্ক, রৈখিক ত্বরণের সম্পর্ক। আর এইটা কি ছিল কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্ক। ঠিক আছে, আমরা এটা দিয়া কিন্তু আবার কি করতে পারবো, গতির সমীকরণ তৈরি করতে পারবো। কি পারবো, গতির সমীকরণ আমরা তৈরি করতে পারবো। তার মানে আমরা যদি এখন এই প্যারামিটার ব্যবহার করে গতির সমীকরণের দিকে যাই, একটু দেখো। আমরা দেখেছিলাম কে, আমরা জানি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এ টি। এইটা যদি আমি কৌণিক বেগের ফরম্যাটে লিখি,
কৌণিক বেগের ফরম্যাটে লেখলে কি হবে? কৌণিক বেগের ফরম্যাটে হবে কি? তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। তাহলে দেখো আমার সেই 9-10 থেকে যে আমরা শিখে আসতেছি সেগুলোর সাথে ধাপে ধাপে কিন্তু আমরা আগাচ্ছি। তাহলে এখানে যদি আমরা দেখি একটু, তাহলে এখানে খেয়াল করি আলফা ইকুয়াল কি আমরা জানি ডি ওমেগা বাই ডিটি। তার মানে ডি বাই ডিটি মানে কি? রেট অফ চেঞ্জ। ডি বাই ডিটি মানে কি? রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার। তাহলে কার? কৌণিক বেগের। কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। এখানে ভি ছিল কি? হ্যাঁ, ভি ছিল কি? ডিএস বাই ডিটি। ডি বাই ডিটি পরিবর্তনের হার, এস দিলে কি হয়? সরণ। তাহলে সরণের পরিবর্তনের হার, এটা হলো বেগের পরিবর্তনের হার। তাহলে এখান থেকে যদি আমি ক্রস মাল্টিপল করি, ওমেগা ইকুয়াল কি হবে? আলফা ডিটি। এবার আমি কি করব? উভয় পক্ষে সমাকলন করি, উভয় পক্ষকে সমাকলন করি। তাহলে কি হয় এখানে? ইন্টিগ্রেশন 0 টু ওমেগা, সরি এখানে ওমেগা নট টু ওমেগা ডি ওমেগা ইকুয়াল টু আলফা ইন্টিগ্রেশন ডিটি 0 টু টি। অর্থাৎ টাইম যখন শুরু, আমি যে মুহূর্তে টাইম কাউন্ট করা শুরু করছি সে সময়ের বেগটাকে যদি ওমেগা নট বলি, তাহলে টি সময়ের বেগটা ওমেগা। তাহলে এই লিমিটের মধ্যে, এই সময়ের মধ্যে এই লিমিটের বেগটা আমি এখান থেকে কনসিডার করি। তাহলে ক্যালকুলাসের আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী কি দাঁড়ালো? ওমেগা ইজ ইকুয়াল টু ডি ওমেগা থার্ড ব্র্যাকেট ওমেগা নট ওমেগা ইকুয়াল টু আলফা ইন্টু টি 0 টু টি। তাহলে ওমেগা মাইনাস ওমেগা নট ইকুয়াল টু আলফা টি মাইনাস 0। অতএব ওমেগা ইকুয়াল টু ওমেগা 1 নট প্লাস আলফা টি। তার মানে কৌণিক বেগের এই সাধারণ সমীকরণও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আমরা কি করতেছি? কৌণিক বেগেরও কিন্তু এই সমীকরণটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তার মানে রৈখিক বেগের সাথে সমন্বয় রেখে আমরা এখানে কি পারছি? যে আমরা এই রিলেশনগুলো বের করতে পারছি। একইভাবে যদি তোমরা, এখন আমরা এস ইকুয়াল কি জানি? খুব দ্রুত হয়ে যাচ্ছে, ধরতে পারছো? পড়াশোনা ধরা যাচ্ছে কিনা খেয়াল করো। তাহলে এবার আমরা কি দেখবো একটু খেয়াল করো। আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে বলো দেখি এস এর পরিবর্তে কি হবে এখানে? বলো এস এর পরিবর্তে কি হবে? এতক্ষণ আমরা বলেছি আমরা রৈখিক বেগে ছিল এস, কৌণিক বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? কৌণিক বেগকে কি দ্বারা প্রকাশ করেছে? মুস্কান বলো, আনিতা, আনিতা বলো, কৌণিক বেগকে কি দিয়ে প্রকাশ করেছে? অ্যান্সার করো। অনিল সরকার, তুলতে তুলতে বসে বলছি। আচ্ছা না, আস্তে লিখছি, ঠিক আছে না আস্তে। হ্যাঁ, আগে আগে সতর্ক করলে আমি আরো আস্তে আস্তে লিখতাম। তাহলে এটাকে একটু খেয়াল করে দেখো, এস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? একটু আগে কিন্তু আমি বলেছি এস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছে? থিটা। ও কোড, থ্যাংক ইউ অনিল সরকার, থিটা। তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি প্রমাণ করবো? এটার ইকুয়াল টু ওমেগা 0 টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। তাহলে আমরা এই প্রমাণটা এখন করতে চাচ্ছি। তাহলে কি হলো? থিটা ইকুয়াল টু থিটা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার, এটাকে আমরা লিখতে চাচ্ছি। তাহলে এটার জন্য আমি কি করব? এখান থেকে যদি শুরু করি, ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি?
ডি থিটা বাই ডি টি, ডি থিটা বাই ডি টি। ক্রস মাল্টিপল করলে কি পাবো? ডি থিটা ইকুয়াল টু ওমেগা ডিটি। আমরা ফিজিক্সের ছেলে মেয়ে টিচার আমরা সবাই জানবো এই রকম ফরম্যাটে আসার পরের স্টেপ কি হতে পারে। নিঃসন্দেহে সবাই, আমি ক্লাস ফেস টু ফেস হলে হয়তো অনেকের সামনে দাঁড়িয়ে বলতে পারতে যে এই পর্যায়ে আসলে আমরা অলওয়েজ, আমরা এইরকম ফরম্যাটে আসলে অলওয়েজ কিন্তু আমরা কি করি? সমাকলন করি, ইন্টিগ্রেশন করি। তাহলে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব। এখানে আমার ইন্টিগ্রাল পার্ট হলো ডি থিটা, এখানে হলো ডিটি। তাহলে আমি যদি টি ইকুয়াল টু 0 দিয়ে শুরু করি তাহলে এখানে কি হবে? থিটাটাকে আমি 0 ধরতে পারি। 0 ধরলে এখানে হবে কি? এখানে হবে থিটা। এখন এখানে আমি ইন্টিগ্রেশন এখানে নিলে তাহলে 0 টু থিটা ডি থিটা, আর এটা হবে কি? টি ইকুয়াল টু 0 টু টি। একটু আগে আমরা ওমেগা সমান কি পেয়েছি? ওমেগা 0 প্লাস আলফা টি। এই ওমেগার পরিবর্তে আমি এটা বসাই দেই, লেফট সাইডে আমি করে ফেলতে পারি থিটা 0 টু টি, 0 টু থিটা ইকুয়াল টু, এখানে যদি 0 টু টি মানটা বসাই দিই ওমেগা 0 প্লাস আলফা টি ইন্টু ডিটি। চলো তোমরা সুন্দর অ্যান্সার করতেছো, অনেকেই সুন্দর সুন্দর অ্যান্সার করতেছো। তাহলে এবার থিটা ইকুয়াল টু থিটা 0 ইকুয়াল টু ওমেগা 0 প্লাস আলফা টি প্লাস ইন্টু ডিটি। এটাকে আমি যদি পার্ট করে দিই, এটা থিটা মাইনাস 0 ইন্টু এখানে কি হবে? ওমেগা 0 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি 0 টু টি, আর প্লাস আলফা ইন্টিগ্রেশন টি ডিটি 0 টু টি। তাহলে এটা হলো থিটা ইকুয়াল টু ওমেগা 0 টি প্লাস আলফা ইন্টু টি স্কোয়ার বাই 2 দিলে কি হবে? 0 টু টি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হলো? ওমেগা 0 টি প্লাস হাফ আলফা টি। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল এখানে। ওকে, এরপরে তোমাদের তুলতে না পারলেও পরে এটা যেহেতু আমার মেসেজে থেকে যাবে, তোমরা আবার রিপিট করে লিখতে পারবে। টাইম তো বসে থাকবে না, টাইম আগাবে। সুতরাং এখন যদি আমি বলি যে প্রমাণ করো থিটা ইজ ইকুয়াল টু থিটা নট প্লাস ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার, এটা কয়জন পারবে? দেখো এই প্রমাণটা যদি আমরা করতে চাই, একটু দেখো এখানে যে আমরা এখানে এটাকে শিখলাম। তাহলে এই রিলেশনটাকে যদি কখনো পরীক্ষা এসে যায় কিংবা কোনো কাজে লাগে তখন কি করব, আমি কোথায় যাব? তাহলে আমাকে কিন্তু খেয়াল করতে হবে যে এই ফরম্যাটের জন্য যা করেছি শুধুমাত্র লিমিটের জায়গায় এসে যখন এই লাইনের পরে লিমিটটা লিখব তখনই কিন্তু লিমিটটা হয়ে যাবে কি? থিটা নট টু থিটা, থিটা নট টু থিটা, আর কোনো চেঞ্জ নেই। অর্থাৎ আমরা আদিবেগ কোনটা? যে মুহূর্তে, আদিবেগ কাকে বলে? যে মুহূর্তে আমি টাইম গণনা শুরু করব, যে মুহূর্তে আমি টাইম গণনা শুরু করব সেই মুহূর্তের বেগটাই হলো ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ। যে মুহূর্তে আমি টাইমটা কাউন্ট করব সেই মুহূর্তটাই হলো কি? ইনিশিয়াল টাইম বা আদি ইনিশিয়াল সরণ বা আদি সরণ। তাহলে আমি টাইম যখন শুরু করছি 0, সেই সময়ের বেগ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতো তাহলে 0 হতো, আর যদি কোনো একটা বেগ নিয়ে যাত্রা শুরু করতো তখন সেটা হতো থিটা। তাহলে যেখানে যেখানে আমার 0 ছিল এখানে থিটার জায়গায় থিটা নট বসিয়ে দেই, তাহলে এখানে হবে কি? থিটা মাইনাস থিটা নট। তখন কি হইতো? এখানে থিটা মাইনাস থিটা নট, তখন এটার সাথে যোগ হয়ে যাইতো কি? থিটা নট প্লাস। ওকে, ঠিক আছে।
তাহলে আমরা একটু যদি চোখ কান খোলা রাখি, একটু খেয়াল করি, মুখস্থ করলে কিন্তু ফিজিক্স পড়া হবে না। ফিজিক্স কখনো মুখস্থ হয় না, এটা হলো কি খেয়ালের ব্যাপার। হ্যাঁ, তাহলে আমরা বলেছিলাম মানুষ কি মানের সাথে হুঁশ লাগে, হুঁশ মানে কি খেয়াল। তাহলে খেয়াল ছাড়া তো তোমার আসলে তুমি পারফেক্ট কিছু হতে পারবে না। তাহলে হুঁশ মানে হলো খেয়াল। তাহলে কি করতে হবে, আমাদের খেয়াল করতে হবে। ওকে, তাহলে এতক্ষণ আমরা যা শিখলাম, হ্যাঁ, সেটাকে একটু রিভিউ করি। এতক্ষণ যা শিখলাম সেটাকে আমরা আর একটু রিভিউ করি। আমরা আজকে তোমাদেরকে কিন্তু কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। কোনগুলা? আগের যে 6টা অধ্যায় ছিল, সেই 6টা অধ্যায়ের মধ্যে আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। সেই হোমওয়ার্কগুলো একটু খেয়াল করবে। হ্যাঁ, আমরা 6টা অধ্যায় আমাদের কিন্তু এটা হলো 9ম অধ্যায়। মাঝখানে 2টো অধ্যায় আমরা গ্যাপ রেখেছি, কারণ এটা ফেস টু ফেস তোমাদের দেখাতে হবে। এটা হয়তো আমরা বোর্ডে দেখালে এতটা তোমাদের জন্য সহজ হবে না, সেজন্য আমি যেটা এভাবে দেখাচ্ছি সে কারণে আমি 9ম অধ্যায় চলে গেছি। হ্যাঁ, রোটেশনাল কাইনেমেটিক্সে। তো এটাও আমাদের একটু খেয়ালের বিষয়। প্রত্যেকটা অধ্যায় এই হোমওয়ার্কগুলো কিন্তু এখন করে তোমরা কিন্তু একটু খেয়াল করবে। তোমরা আমাকে মেসেজ করে জানাবে, যে আমাদের গ্রুপের মধ্যে মেসেজ করে জানাবে তোমরা সবাই জুমে আসতে পারবে কিনা। জুমে আসলে আমরা তোমাদের সাথে কিছু ফেস টু ফেস কথা বলবো। সবাই সবার চেহারা দেখলাম, অনেকদিন পরে চেহারা দেখলে কিন্তু অনেক ভালো লাগবে। হ্যাঁ, আবার নতুন প্রাণ পাওয়া যায়। সুতরাং কতজন পারবে, কিংবা মেসেঞ্জারে আমরা এক হইতে পারবো কিনা, এটা পরামর্শ করে জানাবে। আর ক্লাসগুলো আমরা আরও কীভাবে ফ্রুটফুল নিতে পারছি, সবাই যেমন তাজনাহার ম্যাডাম গ্রামে আছে, উনি হয়তো এখন ওনার জন্য কষ্টকর, হ্যাঁ, ওনার কাছে নেট নাই। আমরা ঢাকায় 4 জন আছি, এই 4 জন ছাড় পর্যায়ক্রমে ক্লাস নেব। তোমাদের পাশে আমরা আছি, পাশে থাকবো। হ্যাঁ, তোমাদের সহযোগিতা আমরা এগিয়ে যাব। সুতরাং তোমরা আর আমরা খুব বেশি দূরের না। তো সুতরাং আমরা শিক্ষক, তোমরা ছাত্র, আমাদের মধ্যে এই রিলেশনটা অত্যন্ত স্ট্রং। আমরা পরস্পরকে অত্যন্ত মিস করি, নিঃসন্দেহে মিস করি। এই অনুভূতি আমাদের আছে, আমরা বুঝতেছি, আমরা ফিল করি, তোমরাও আমাদের মিস করো। সুতরাং কাছাকাছি আসার একটু আমরা সুযোগ করে নিয়েছি। তোমরা আজকে যারা এখানে অংশগ্রহণ করেছো, বাকি সবাইকে জানিয়ে দেবে অন্যান্য স্যারদের ক্লাস সহ আমারও নেক্সট ক্লাসগুলো যাতে তোমরা বেশি বেশি অ্যাটেন্ড করো। তো আমি খুশি হয়েছি যে আমি 54 জন ছেলে মেয়েকে আমি রেজিস্ট্রেশন করতে দেখেছি। হয়তো সবাই বুঝছে কিংবা বোঝেনি। 54 জন ছেলে মেয়ে আমাদের এখানে তোমাদের ফার্স্ট ইয়ার থেকে আমি রেজিস্ট্রেশন পেয়েছি। অত্যন্ত ভালো লেগেছে। আশা করি বাকিরাও অ্যাটেন্ড করবে নেক্সট ক্লাসগুলোতে। তো সবাই যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, এই মুহূর্তে স্যার বোর্ডে স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না। এই বোর্ডে যেখানে স্পষ্ট কথা বোঝা যাবে, লেখা বলো। বোর্ডে স্পষ্ট লেখা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে ওভারকাম করি আমি চেষ্টা করি। একটু বইটা খোলো, একটু বইটা খুঁজে দেখো, বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, বইয়ের হয়তো আরো এখানে বইটাকে দেখবা, বইয়ের মধ্যে কিন্তু বিস্তারিত আছে। বইটা নিঃসন্দেহে তোমরা ফার্স্ট ইয়ার যেহেতু পর অবশ্যই কিনেছো, বইটার মধ্যে কিন্তু আসলে বিস্তারিত আছে। না বুঝলেও আমরা নেক্সট ক্লাসে দেখবো, ইনশাল্লাহ পারবা। তো তোমরা পরস্পরের সাথে একটা লিঙ্ক তৈরি তো আছে, এটাকে আরো জোরদার করবে। আজকে আমরা বিজ্ঞান কিন্তু এই পদার্থবিজ্ঞানের অবদান এটা, যে আমাদেরকে দূরে ফিজিক্যালি থাকলেও কিন্তু আমরা মেন্টালি কিংবা আমরা কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে বিজ্ঞান। হ্যাঁ, সুতরাং এই বিজ্ঞানের আলোকেই আমরা আসলে দূরে থেকেও দূরে না, আমরা কাছে আছি। সুতরাং তোমরা অবশ্যই আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে তোমাদের জীবনটিকে আরও ধন্য করবে এবং জানার জন্য শিখবে। পরীক্ষায় পাশ করার জন্যই না শুধু, এগুলি বাসায় বিস্তারিতভাবে করে টাইম মেনটেন করে, বাসায় তো খুব বেশি কাজ নেই, হ্যাঁ, বসে রুটিন করে তোমরা সব অধ্যায়গুলো পড়ো। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এইভাবেই একটা পরীক্ষা হয়তো নিয়ে নেবে। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা কতটুকু শিখলে তার চাইতো তোমার সেশনটা কিভাবে কন্ট্রোল করা যায়, তুমি যাতে সেশন মিস না হয় সেই চেষ্টা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় চলছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু যেহেতু ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হয়েছে বেশ আগে, তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেবে। এবং আমাদের জানা মতে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম প্রস্তুতি নিচ্ছে, স্বাভাবিক হলেই খুব বেশি সময় তোমাদের দিবে না। অতএব বাসায় বসে তোমরা অবশ্যই পড়াশোনাগুলো এগিয়ে যাবে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে আরও অনেকের পার্টিসিপেশন নিয়ে আমরা আরও সুন্দর করে, এবং তোমাদের কমেন্ট বক্সে তোমরা লিখবে তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, হ্যাঁ, এইগুলাকে আমরা ওভারকাম করার চেষ্টা করব। এই লিমিটেশন আছে, বোর্ডে লেখা বোঝা যায় না, আমরা নানা রকম কৌশল করেছি, কিন্তু
এই লেখাগুলো কেমনে ফুটানো যায়, তোমাদের কোনো পরামর্শ থাকলে তোমরা বলো। তোমরা তো আরও আমাদের থেকে ভালো বুঝো যে বোর্ডের লেখাগুলো আমরা কীভাবে ফুটাতে পারি, আরও স্পষ্ট করতে পারি, কোন পলিসি নিলে করা যায়। তো আমরা সেইটাকে তোমাদের পরামর্শ অনুযায়ী, হ্যাঁ, কারণ ডিজিটাল সিস্টেমে আমরা হয়তো বয়স হয়ে গেছে, আমরা এত নাও বুঝতে পারি, তোমরা তোমাদের গাইডলাইনগুলো দিবে বোর্ডটাকে কীভাবে হাইলাইট করা যায়। হ্যাঁ, তো সুতরাং আজকে মনে হয় আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে পারি। হ্যাঁ, পরবর্তী ক্লাসের সুন্দর ভাবে তোমরা আমাদের সামনে আসবে, এর মধ্যে তোমরা লেখাপড়া করে আবার আমাদের প্রশ্ন করবে, এবং প্রশ্নগুলো ওই ক্লাসে না, এর মধ্যে প্রশ্ন করবে, ওই স্যার নেক্সট ক্লাসের সময় এগুলো টুকে টুকে তোমাদের আবার অ্যান্সার দিবে। আমরা আজকে অঙ্কে হোমওয়ার্কে গেলাম না, অনেকগুলো অঙ্ক আমাদের করা দরকার, অঙ্ক আমরা সলভ করবো, কারণ ফিজিক্স মানে অঙ্ক। তোমরা দেখেছো ইন্টারমিডিয়েটের সৃজনশীলে 10 মার্কের মধ্যে তোমার 7 মার্কই তো হলো ম্যাথমেটিক্স। হ্যাঁ, অনুধাবন, উচ্চতার দক্ষতা। ফিজিক্সেও দেখবা 80%ই আমাদের অঙ্কের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং সবাই সুস্থতা কামনা করে, হ্যাঁ, এবং মানসিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান রেখে আমি আমার আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিনিশ বাটনে চাপ দাও।